ফেব্রুয়ারি ১৯৯৭-এ আমার সেই বন্ধু আর আমি একই গ্যাস স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তেলের মূল্য প্রতি গ্যালনে প্রায় ১৫% বেড়ে গেছে। আবার সেই ছোট মুরগি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং অভিযোগ করছিলেন। আমি হাসলাম, কারণ জানুয়ারি ১৯৯৭-তে সেই ছোট তেলের কোম্পানি তেল পেয়েছিল আর সেই ১৫,০০০ শেয়ারের দাম বেড়ে গিয়ে $৩ প্রতি শেয়ারে হয়ে গিয়েছিল। আর এই টিপসটাও সেই আমাকে প্রথম দিয়েছিল। আর আমার বন্ধুর কথা সত্যি হলেও তেলের দাম বাড়তেই থাকবে। বিশ্লেষণ করার পরিবর্তে এই ছোট মুরগিরা তাদের মনের দরজা বন্ধ করে দেয়। যদি বেশিরভাগ লোক বুঝত স্টক মার্কেট বিনিয়োগে স্টপ কি করে কাজ করে, তাহলে আরও বেশি লোক না হারার জন্য বিনিয়োগ না করে জেতার জন্য বিনিয়োগ করতেন। স্টপ একটা কম্পিউটারের নির্দেশ, যা দাম পড়ে যেতে শুরু হওয়া মাত্র আপনার স্টককে নিজে থেকে বিক্রি করে দেয়, যাতে করে আপনার যত সামান্য আরও কিছু লাভ বাড়ে। যারা হারতে ভয় পায় তাদের জন্য এটা একটা মহান যন্ত্র। তাই যখন আমি লোকেদের চাওয়ার ইচ্ছা ছেড়ে আমি চাই নাতে কেন্দ্রীভূত হতে দেখি, আমি বুঝি তাদের মাথায় বিশৃঙ্খলা শব্দ নিশ্চয়ই বেড়ে গিয়েছে। ছোট মুরগি তাদের মস্তিষ্কের দখল করে নিয়েছে আর চেঁচাচ্ছে, আকাশ ভেঙে পড়ছে আর টয়লেট ভেঙে যাচ্ছে। তাই তারা তাদের আমি চাই নাটা এড়িয়ে যায়, কিন্তু তার বদলে এক বিরাট মূল্য দিতে হয়। তারা হয়তো জীবনেও যা চায় তা পায় না। ধনবান বাবা আমাকে ছোট মুরগি দেখার এক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। কর্নেল স্যান্ডার্স যা করেছিলেন ঠিক তাই করো। ৬৬ বছর বয়সে তিনি তার ব্যবসা হারিয়ে সোশ্যাল সিকিউরিটি চেকের ভরসায় জীবন শুরু করেছিলেন। এটা যথেষ্ট ছিল না। তিনি সারা দেশ ঘুরে তার মুরগি ভাজার রেসিপি বিক্রি করতে শুরু করেছিলেন। একটা সম্মতিসূচক হ্যাঁ শোনার আগে তাকে অসংখ্যবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। অথচ তিনি শেষে এমন এক বয়সে পৌঁছে মাল্টিমিলিয়নারে পরিণত হয়েছিলেন যখন বেশিরভাগ লোক ব্যবসা ছাড়ার কথা ভাবে। তিনি একজন সাহসী এবং নাছোড়বান্দা ব্যক্তি ছিলেন। ধনবান বাবা হার্লেন স্যান্ডার সম্বন্ধে বলেছিলেন, সুতরাং আপনি যখন দ্বিধায় থাকবেন অথবা একটু ভয় পাবেন, কর্নেল স্যান্ডার নিজের মনের ছোট মুরগিটার যা দশা করেছিলেন তাই করুন। তিনি এটা ভেজে ফেলেছিলেন। তৃতীয় কারণ, কুঁড়েমি। ব্যস্ত লোকেরা প্রায় খুব বেশি কুঁড়ে হয়। আমরা সবাই এমন ব্যবসায়ীদের গল্প শুনেছি যে অর্থ রোজগার করার জন্য প্রচণ্ড পরিশ্রম করে কাজ করে। তার স্ত্রী এবং সন্তানদের জীবনধারণের ভালো ব্যবস্থা করার জন্য সে পরিশ্রম করে কাজ করে। দীর্ঘ সময় সে অফিসে কাটায় আর সপ্তাহান্তে অফিসের কাজ সে বাড়িতেও নিয়ে আসে। এদিন সে বাড়ি ফিরে দেখে বাড়ি খালি। তার স্ত্রী বাচ্চাদের নিয়ে চলে গেছে। সে জানত যে তার স্ত্রীর সাথে তার সমস্যা চলছে, কিন্তু সম্পর্কটা আরও দৃঢ় করার চেষ্টা করার বদলে সে কাজে ব্যস্ত থাকত। সে আতঙ্কিত হয়ে উঠল। তার কাজ করার ক্ষমতার অবনতি হতে থাকল আর তার চাকরি চলে গেল। আজকাল আমার এমন মানুষের সাথে দেখা হয় যারা তাদের সম্পত্তি দেখাশোনা করতে পারে না, কারণ তারা ব্যস্ত। আবার এমন লোকও আছে যারা অত্যাধিক ব্যস্ত থাকায় স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে না। কারণটা একই, তারা ব্যস্ত, এবং তারা ব্যস্তই থাকে যাতে ব্যস্ততার অজুহাতে তারা যে সত্যের মুখোমুখি হতে চায় না সেটা এড়িয়ে যেতে পারে। একথা কাউকে বলে দিতে হয় না। অন্তরের গভীরে তারা জানে। আপনি যদি তাদের মনে করিয়ে দেন, তারা প্রায়শই রাগ এবং বিরক্তি প্রকাশ করে। তারা যদি কাজ নিয়ে বা সন্তানদের নিয়ে ব্যস্ত নাও হয়, তখন তারা ব্যস্ত থাকে টিভি দেখতে, মাছ ধরতে, গলফ খেলতে বা বাজার করতে। যদিও অন্তরের গভীরে তারা জানে যে তারা গুরুত্বপূর্ণ কিছু এড়িয়ে যাচ্ছে। এটাই অতি পরিচিত কুঁড়েমির লক্ষণ, আর এই কুঁড়েমিটা তাদের ব্যস্ততা থেকেই আসে। তাহলে কুঁড়েমির প্রতিকার কি? উত্তর হচ্ছে একটু লোভ। আমাদের মধ্যে অনেকেই বড় হয়েছি এই ধারণা নিয়ে যে লোভ বা তীব্র আকাঙ্ক্ষা খারাপ, লোভী লোকেরা খারাপ। আমার মা বলতেন। তবুও আমাদের সকলের ভিতরের সুন্দর জিনিস, নতুন জিনিস, উত্তেজক জিনিস পাবার আকুল আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষার আবেগকে নিয়ন্ত্রণ রাখার জন্য মা বাবারা প্রায়ই অপরাধবোধের অনুভূতি দিয়ে সেই আকাঙ্ক্ষার আবেগ চাপা দেবার পথ বের করেন। তুমি শুধু তোমার কথা চিন্তা করো। তুমি কি জানো না তোমার আরও ভাই বোন আছে? এটা আমার মায়ের একটা প্রিয় উক্তি ছিল। অথবা, তুমি চাও আমি তোমাকে ওটা কিনে দিই? এটা আমার বাবার প্রিয় ছিল। তোমার কি মনে হয় আমরা পয়সা দিয়ে তৈরি? অর্থ কি গাছে ফলে? আমরা বড়লোক নয়, তুমি জানো? শুধু শব্দ নয়, রাগ আর অপরাধবোধের যে অনুভূতি এই শব্দগুলির সাথে মিশে থাকত, সেগুলো আমার উপর প্রভাব ফেলত। অথবা এর উল্টো অপরাধবোধের জাল এরকম ছিল, আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি তোমাকে এটা কিনে দেবার জন্য। আমি তোমায় এটা কিনে দিচ্ছি কারণ আমি যখন ছোট ছিলাম আমি এই সুবিধা পাইনি। আমার এক প্রতিবেশী সম্পূর্ণ দেউলিয়া, কিন্তু তার গাড়ি গ্যারেজে রাখতে পারে না। গ্যারেজটা তার বাচ্চাদের জন্য খেলনা দিয়ে ভরা।
এই আদুরে সন্তানরা যা চায় তাই পায়। আমি ওদের চাহিদার বেদনা অনুভব করাতে চাই না। ওর প্রতিদিনের উক্তি। তিনি তার সন্তানদের কলেজের জন্য বা নিজের অবসরের জন্য কিছুই আলাদা করে রাখেননি, কিন্তু তার সন্তানরা যেখানে যা খেলনা তৈরি হয়েছে পেয়েছে। তিনি সম্প্রতি ডাকে একটা ক্রেডিট কার্ড পেয়ে তার ছেলেমেয়েদের লাস ভেগাস বেড়াতে নিয়ে গেছেন। আমি এটা আমার সন্তানদের জন্য করছি। এই ছিল তার ত্যাগের উক্তি। ধনবান বাবা আমার ক্ষমতা নেই কথাটাতে বিরক্তিবোধ করতেন। আমার বাড়িতে আমি এটা শুনতাম। পরিবর্তে আমার ধনবান বাবা তার ছেলেমেয়েদের কাছে শুনতে চেয়েছিলেন কি করে এটা করা যায়। ওর যুক্তি ছিল, আমার ক্ষমতা নেই এই কথাটা মস্তিষ্কের ক্ষমতাকে রুদ্ধ করে দেয়। ওটা আর চিন্তা করতে পারে না। কি করে এটা করতে পারি? উক্তিটা মস্তিষ্ককে সজাগ করে তুলে উত্তর খোঁজায়, ভাবনা চিন্তা করতে বাধ্য করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি অনুভব করেছিলেন আমার ক্ষমতা নেই কথাটা মিথ্যে, আর মানুষের প্রাণশক্তি তা জানে। মানুষের প্রাণশক্তি অত্যন্ত ক্ষমতাশালী, তিনি বলতেন। এটা জানে যে এটা সব কিছু করতে পারে। একটা অলস মনের অধিকারী যখন বলে আমার ক্ষমতা নেই, তার ভিতরে একটা দ্বন্দ্ব দেখা দেয়, আর আত্মা ক্রুদ্ধ হয়ে ওঠে। আর তার অলস মন তার এই মিথ্যেটা নিশ্চয়ই ঢাকতে চায়। আত্মা চিৎকার করতে থাকে, এসো জিমে গিয়ে ব্যায়াম করা যাক। অলস মন বলে ধনীরা লোভী, তাছাড়া এতে প্রচুর ঝামেলা, এটা নিরাপদ নয়, এতে অর্থাভাব হতে পারে। আমি এমনই প্রচুর পরিশ্রম করে কাজ করছি, আমার কর্মক্ষেত্রে প্রচুর কাজ। দেখুন আমার আজ রাতেই কত কাজ করতে হবে, আমার বস কাল সকালের মধ্যে এটা শেষ করতে বলেছেন। আমার ক্ষমতা নেই কথাটা দুঃখদায়কও বটে। এমন এক অসহায় বোধ যা থেকে আসে নৈরাশ্য আর অবসাদ। উদাসীনতা হচ্ছে এমনই আর একটা শব্দ। কি করে ক্ষমতা হবে? কথাটা সম্ভাবনার, রোমাঞ্চ আর স্বপ্নের দুয়ার খুলে দেয়। তাই ধনবান বাবা কি কিনতে চাও তা নিয়ে অত চিন্তিত ছিলেন না, কিন্তু কিভাবে কেনার ক্ষমতা হবে সেই চিন্তা তাকে ভাবিয়ে তুলত, এবং সেই জন্যই তার একটা দৃঢ় মন আর প্রগতিশীল মানসিকতা গড়ে উঠেছিল। তাই তিনি মাইক আর আমাকে খুব সামান্যই দিয়েছিলেন। বরং তিনি জিজ্ঞাসা করতেন, তোমাদের এটা করার ক্ষমতা কি করে হবে? এর মধ্যে কলেজের শিক্ষা অন্তর্ভুক্ত ছিল, যার খরচ আমরা নিজেরা বহন করেছি। শুধু উদ্দেশ্য নয়, আকাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করার প্রণালী তিনি আমাদের শেখাতে চেয়েছিলেন। আজকাল যে সমস্যাটা আমি অনুভব করি তা হল কোটি কোটি মানুষ তাদের লোভ সম্পর্কে অপরাধ বোধে ভোগে। এটা তাদের ছেলেবেলা থেকে একটা পুরনো ভাবনা ধারা দ্বারা নিয়ন্ত্রিত। তারা জীবনে শৌখিন জিনিস আকাঙ্ক্ষা করে। বেশিরভাগ মানুষের অবচেতন মন এমনভাবে নিয়ন্ত্রিত যে তারা বলে, তুমি ওটা পেতে পারো না, অথবা ওটা তোমার সাধ্যাতীত। যখন আমি স্থির করলাম যে আমি ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসব, প্রশ্নটা ছিল যে কি করলে আমাকে আর কাজ না করতে হবে না। আর আমার মন উত্তর আর সমাধান খুঁজতে থাকল। সব থেকে কঠিন ছিল আমার আসল বাবা মার পুরনো চিন্তাধারা, যেমন আমাদের সামর্থ্য নেই, অথবা শুধু নিজের কথা চিন্তা করা বন্ধ করো, অথবা কেন তুমি অন্যদের কথা ভাবো না, ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই ধরনের আরও অনেক কথা আমার লোভ চাপা দিয়ে ভিতরে অপরাধ বোধ জাগিয়ে দেওয়ার জন্য বলা হতো। তাহলে কি করে কুঁড়েমি কাটানো যায়? উত্তর হচ্ছে একটু লোভ। এটা সেই ওয়াইফাই রেডিও স্টেশন যার পুরো অর্থ হচ্ছে হোয়াটস ইন ইট ফর মি। যে কোনো মানুষ সুস্থভাবে বসে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যদি স্বাস্থ্যবান, আকর্ষণীয় এবং সুন্দর দেখতে হই তাতে কি হবে? অথবা যদি আমাকে আর কাজ করতে না হয়, অথবা আমার প্রয়োজন মাফিক অর্থ হাতে না পেলে আমি কি করব? একটু লোভ ছাড়া, আরও ভালো পাবার আকাঙ্ক্ষা ছাড়া প্রগতি হয় না। আমাদের পৃথিবী এগিয়ে যায় কারণ আমরা আরও ভালো প্রত্যাশা করি। আমরা স্কুলে যাই আর খেটে পড়াশোনা করি কারণ আমরা আরও ভালো কিছু চাই। তাই যখনই আপনি দেখবেন আপনি এমন কিছু এড়িয়ে যাচ্ছেন যা আপনি জানেন আপনার করা উচিত, তাহলে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, এটাতে আমার জন্য কি আছে? একটু লোভী হন। এটাই আলস্যের সবথেকে ভালো প্রতিকার। যে কোনো মাত্রাতিরিক্ত জিনিসের মতো অত্যাধিক বেশি লোভ ভালো নয়। তবে মনে রাখবেন, ওয়াল স্ট্রিট সিনেমাতে মাইকেল ডগলাস কি বলেছেন, অপরাধ বোধ লোভের থেকেও খারাপ, কারণ অপরাধ বোধ আত্মাকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইলেনর রুজভেল্টের বক্তব্য আমার সবচেয়ে প্রিয়, তুমি হৃদয় থেকে যা ঠিক মনে হয় তাই করো, কারণ তোমার সমালোচনা হবেই। তুমি করলেও হবে, না করলেও হবে। চতুর্থ কারণ, অভ্যাস। আমাদের জীবন শিক্ষার চেয়ে বেশি অভ্যাসের প্রতিফলন। আর্নল্ড শোয়াজনেগার অভিনীত সিনেমা কোন্যান দেখার পর আমার এক বন্ধু বলেছিল, আমি শোয়াজনেগারের মতো একটা শরীর পেলে খুশি হব। বেশিরভাগ বন্ধুরা সম্মতিসূচক মাথা নাড়ল।
আমি এও শুনেছি এ একসময় চর্মসার ছিল। আরেক বন্ধু যোগ করল, হ্যাঁ, আমিও তাই শুনেছি। আরেক বন্ধু বলল, আমি শুনেছি ওর প্রতিদিন জিমে গিয়ে ব্যায়াম করা অভ্যেস আছে। হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি ওকে করতেই হয়। না, দলের সমালোচক বলল, আমার মনে হয় ও জন্ম থেকেই ওই রকম। তাছাড়া আর্নল্ড সম্বন্ধে কথা বন্ধ করে চল কিছু বিয়ার খাওয়া যাক। কিভাবে অভ্যেস আচরণকে নিয়ন্ত্রণ করে তার একটা উদাহরণ। আমার মনে আছে আমি আমার ধনবান বাবার কাছে ধনীদের অভ্যেস সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে সোজাসুজি উত্তর দেননি। তিনি যথারীতি উদাহরণের মধ্য দিয়ে শেখাতে চেয়েছিলেন। তোমার বাবা কখন বিলের পয়সা দেন? ধনবান বাবা জিজ্ঞাসা করেছিলেন। মাসের প্রথমে, আমি বললাম। তার কি কিছু বাকি থাকে? তিনি জিজ্ঞাসা করলেন। খুব কম, আমি বললাম। এটাই তার সংগ্রামের প্রধান কারণ। ধনবান বাবা বললেন, ওর অভ্যাস খারাপ। তোমার বাবা আগে সবাইকে টাকা কড়ি দেন, তারপর যদি কিছু বাকি থাকে তাহলেই নিজেকে তা দেন। বেশিরভাগ সময় কিছুই থাকে না, আমি বললাম। কিন্তু তাকে তো বিলের অর্থ দিতেই হবে, তাই না? আপনি কি বলছেন তার বিলের পয়সা দেওয়া উচিত না? নিশ্চয়ই না, ধনবান বাবা বললেন। আমি দৃঢ়ভাবে বলছি বিলের অর্থ সময় মতো মেটানো উচিত। আমি শুধু নিজেকে প্রথমে অর্থ দিই, সরকারকে অর্থ দেবার আগে নিজেকে দিই। কিন্তু যদি আপনার যথেষ্ট পয়সা না থাকে কি হয়? আমি জিজ্ঞাসা করলাম। তখন আপনি কি করেন? একই, ধনবান বাবা বললেন। আমি তাও নিজেকেই আগে পয়সা দেব। যদি আমার পয়সা কম থাকে তাও। আমার সম্পত্তি তালিকা সরকারের চেয়ে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু, আমি বললাম, ওরা আপনার পিছু করে না? হ্যাঁ, তুমি যদি অর্থ না দাও। ধনবান বাবা বললেন, দেখো, আমি অর্থ দিতে বারণ করি না। আমি শুধু বলেছি আমার অর্থ কম থাকলেও আমি নিজেকে আগে অর্থ দিই। কিন্তু, আমি উত্তর দিলাম, আপনি কিভাবে এটা করেন? কিভাবে করি তা জরুরি নয়। প্রশ্ন হচ্ছে, কেন করি? ধনবান বাবা বলেছিলেন। ঠিক আছে, কেন? প্রেরণা। ধনবান বাবা বললেন, তোমার কি মনে হয় কে বেশি জোরে অভিযোগ করবে? আমি না আমার পাওনাদার। আপনার পাওনাদাররা নিশ্চয়ই আপনার চেয়ে জোরে চিৎকার করবে। আমি যা স্পষ্ট মনে হচ্ছে তাই বললাম। যদি আপনাকে অর্থ না দেওয়া হয় আপনি নিশ্চয়ই কিছু বলবেন না। তাহলে দেখো, আমার নিজেকে অর্থ দেওয়ার পর আমার ট্যাক্স আর পাওনাদারদের অর্থ দেবার চাপ এত বেশি হয় যে এটা আমাকে অন্যভাবে আয়ের পথ খুঁজতে বাধ্য করে। অর্থ দেবার চাপ প্রেরণায় পরিণত হয়। আমি অতিরিক্ত চাকরি করেছি, অন্য কোম্পানি শুরু করেছি, স্টক মার্কেটে সওদা করেছি, সব কিছু করেছি যাতে লোকেরা আমার দিকে না চেঁচায়। ওই চাপ আমায় পরিশ্রম করে কাজ করিয়েছে, চিন্তা করতে বাধ্য করেছে, আর সর্বসাকুল্য আমাকে পয়সার ব্যাপারে আরও বুদ্ধিমান ও আরও কর্মচঞ্চল করেছে। যদি আমি নিজেকে সব শেষে পয়সা দিতাম আমি কোনো চাপ অনুভব করতাম না, কিন্তু দেউলিয়া হয়ে যেতাম। তাহলে গভর্নমেন্টের অথবা অন্য লোকেরা যারা আপনার কাছে পয়সা পায় তাদের প্রতি ভয় আপনাকে প্রেরণা দেয়? ঠিক বলেছ, ধনী বাবা বলেছিলেন। তুমি দেখো, গভর্নমেন্টের যারা বিলের পয়সা নেয় তারা অত্যন্ত উৎপীড়ক হয়। সাধারণভাবে সব বিল আদায়কারীরাই এই রকম। বেশিরভাগ লোক এই উৎপীড়কদের কাছে আত্মসমর্পণ করে। তারা ওদের পয়সা দেয় কিন্তু নিজেদের কখনো দেয় না। তুমি ৯৬ পাউন্ড ওজনের দুর্বল লোকের গল্প জানো নিশ্চয়ই, যার মুখে বালি ছুঁড়ে মারা হয়েছিল? আমি মাথা নাড়লাম। আমি ওজন তোলার আর শরীর গঠনের শিক্ষার ওই বিজ্ঞাপন আমার কমিক বইয়ে সবসময় দেখি। বেশিরভাগ লোক উৎপীড়কদের তাদের মুখে বালি ছোড়ার সুযোগ দেয়। আমি স্থির করেছিলাম উৎপীড়কদের প্রতি ভয়কে আমি নিজেকে আরও শক্তিশালী করে তোলার জন্য ব্যবহার করব। অন্যেরা আরও দুর্বল হয়ে যায়। আমাকে অতিরিক্ত আরও টাকা বানানোর কথা ভাবতে বাধ্য করাটা যেন জিমে গিয়ে ওজন নিয়ে কাজ করার মতো। আমি যতবার আমার মানসিক পেশাগুলোকে পয়সার জন্য কাজ করাবো ততই আমি আরও শক্তিশালী হব। তখন আমি উৎপীড়কদের ভয় পাব না। আমার ধনবান বাবা যা বলেছিলেন তা আমার ভালো লেগেছিল। তাহলে যদি আমি আমাকে সব থেকে আগে পয়সা দিই তাহলে আমি আর্থিকভাবে শক্তিশালী হই, মানসিকভাবে এবং ধন সঞ্চয়ে বলশালী হই। ধনবান বাবা মাথা নাড়লেন। আর যদি আমি আমাকে সব থেকে শেষে অর্থ দিই অথবা না দিই আমি দুর্বল হয়ে যাব। তাই বস, ম্যানেজার, ট্যাক্স কালেক্টর, বিল কালেক্টর আর বাড়িওয়ালার মতো সারা জীবন ধরে আমায় চারিদিকে ঠেলতে থাকে। শুধু এই কারণে যে আমার ঠিকভাবে টাকা জমানোর অভ্যেসটাই নেই। ধনবান বাবা মাথা নাড়লেন, ঠিক ৯৬ পাউন্ড দুর্বল লোকটার মতো। পঞ্চম কারণ, ঔদ্ধত্য। ঔদ্ধত্য হচ্ছে অহংকার আর অজ্ঞানতার সমন্বয়। আমি যা জানি আমার জ্ঞান আমার অর্থ উপার্জনে সাহায্য করে। যতবার উদ্ধত হয়েছি আমার আর্থিক ক্ষতি হয়েছে, কারণ যখন আমি উদ্ধত হই
আমি বিশ্বাস করি যে যা আমি জানি না তা গুরুত্বপূর্ণ নয়। ধনবান বাবা আমাকে প্রায়ই একথা বলতেন। আমি দেখেছি অনেকে নিজেদের অজ্ঞানতা লুকাবার জন্য ঔদ্ধত্যকে ব্যবহার করে। এটা প্রায়ই হয় যখন আমি আর্থিক স্টেটমেন্ট নিয়ে অ্যাকাউন্টেন্ট এমনকি অন্য বিনিয়োগকারীর সাথে আলোচনা করছি। তারা আলোচনার মধ্যে তর্জন গর্জন করে এগোতে চায়। আমার কাছে এটা হয়ে যায় যে তারা কি বলছে তা তারা জানে না। তারা মিথ্যে কথা বলছে না, কিন্তু তারা সত্যিও বলছে না। পয়সা, অর্থ আর বিনিয়োগের জগতে এমন অনেক লোক আছে যাদের কোনো ধারণাই নেই তারা কি কথা বলছে। পয়সার ব্যবসায় বেশিরভাগ লোক ব্যবহৃত গাড়ির বিক্রেতাদের মতো তীব্র চিৎকার করে শুধু বিক্রির কথা বলতে চায়। আপনি যখন বুঝবেন যে আপনার কোনো একটি বিষয়ে জ্ঞান নেই, ওই বিষয়ে পারদর্শী ব্যক্তিকে খুঁজে বার করে অথবা ওই বিষয়ে একটা বই পড়ে নিজেকে শিক্ষিত করতে শুরু করুন।